নিজের সাম্রাজ্যকে আরো শক্তিশালী করতে পুষ্পার নতুন এক গেম প্ল্যান, যেখানে এমপি সিদ্দাপ্পাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেশের বাইরে মূল্যবান লাল চন্দন পাচার করতে পুষ্পা আরো বিশাল নেটওয়ার্ক তৈরি করতে চায়। কিন্তু তার জীবনে বড় বাধা হয়ে আসে এসপি ভানোয়ার সিং শেখাওয়াত। পুষ্পা কি সেটা করতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় জাপানের একটা বন্দরে কাজ চলছিল। ক্রেনে করে জাহাজ থেকে কন্টেনার নামানো হচ্ছিল। সেখানে কর্মরত লোকজন থেকে একটা কন্টেনার হঠাৎ করে পড়ে যায়, আর সেই কন্টেনার থেকে বেরিয়ে আসে মূল্যবান লাল চন্দন। এর সাথে একটা লোককে দেখতে পায়। লোকটি অচেতন অবস্থায় ছিল। তারপর সেখানে যারা কাজ করছিল তারা কন্টেনারের ডিলারকে খবর দেয়। এই ডিলার ছিল একজন মাফিয়া গ্যাংয়ের সদস্য। সে তার লোকজন নিয়ে সেখানে হাজির হয়। তারপর সেই লোকটিকে তারা পায়ে দড়ি বেঁধে ক্রেনে করে ঝুলিয়ে দেয়। তারা যে লোকটিকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে সেই আসলে পুষ্পারাজ। তারপর পুষ্পার সাথে সেখানের লোকজনদের একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। জাপানের সেই মাফিয়া গ্যাংয়ের পুরো টিমের সাথে পুষ্পার মারামারি হয়। এক পর্যায়ে পুষ্পার গায়ে হঠাৎ একটা গুলি লাগে। গুলি লাগার পর পুষ্পা নদীর পানিতে পড়ে যায়। তখন পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় একবার অন্য সব বাচ্চারা খেলা করছিল। এক পর্যায়ে একটা বল ডোবায় পড়ে যায়। তখন সবাই গিয়ে পুষ্পাকে বলটা আনতে বলে। প্রথমে পুষ্পা আনতে চায় না, কারণ সে সাঁতার জানতো না। তখন সবাই বলে, যদি তুই বলটা আনতে পারিস তবে মানবো তোর বাবা আছে, না পারলে ভাববো তুই জারজ সন্তান। তারপর পুষ্পা ঝাঁপ দিয়ে বলটা আনতে যায়, কিন্তু সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যাচ্ছিল। তারপরে এই দৃশ্যটি কাট হয়ে পুষ্পার বাড়িতে দেখানো হয়। একটা বাজে স্বপ্ন দেখে পুষ্পা হঠাৎ ঘুম থেকে উঠে যায়। তখন পুষ্পার স্ত্রী শ্রীভাল্লি গিয়ে বলে, কি হয়েছে, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? তখন পুষ্পা বলে, আমার জীবনের সত্যগুলোই তো ভয়ঙ্কর স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। এরপর দেখা যায় সিনু নামের একজন শ্রমিক পুষ্পার জন্য লাল চন্দন কাটতে যাচ্ছিল। প্রতিদিন একটা গাড়ি এসে ওদের নিয়ে যায়। সেদিন গাড়ি আসলে সবার সাথে একজন পুলিশ ইন্সপেক্টরও সেখানে উঠে যায়, কিন্তু কেউ সেটা বুঝতে পারে না আসলেই পুলিশ ইন্সপেক্টর পুষ্পার লাল চন্দন ধরার জন্য এসেছিল। এরপর গাড়িটি জঙ্গলে পৌঁছে যায়। তারপর লাল চন্দন কাটা শুরু হয়। গাছ কাটা শেষে কাঁধে করে নদী পার করে আনে। এখানে কাঠের ওজন দেওয়া হচ্ছিল। এরপর সেই ওজন অনুযায়ী টাকা দেওয়া হচ্ছিল। টাকা দেওয়ার সময় একজনের নাম জিজ্ঞেস করা হয়। একজন টাকা নিয়ে যাওয়ার সময় তার নাম জিজ্ঞালে সে বলে শেখ শেখাওয়াত। এটা শুনে সবাই যেন ভয়ে কেঁপে ওঠে। তারপর লাগানো চুল খুলে নিজের টাকলা বের করে বলে, পুষ্পার কাজ এবার আমি হাতে নাতে ধরেছি। এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ ফোর্স গিয়ে পৌঁছায়। তারপর সবাইকে বেঁধে থানায় নিয়ে যাওয়া হয়। পুষ্পার এই শ্রমিকদের মধ্যে সিনু নামের একজনের বিয়ে 2 দিন পর। তাই পুষ্পা থানায় এসে শুধু সিনুকে ছেড়ে দাও এই কথা বলে, কিন্তু কোনোভাবেই পুলিশ ইন্সপেক্টররা রাজি হচ্ছিল না, কারণ তার স্যার শেখাওয়াত তাদেরকে সরাসরি বলে গেছে কাউকে না ছাড়। তখন পুষ্পা বলে, তোমাদের যে লাখ লাখ টাকা দেই এই টাকা তোমরা কিভাবে খাও? তারপর পুষ্পা চাবি নিয়ে গিয়ে সিনুকে বের করে আনে। এরপর পুষ্পা খেয়াল করে সিনুর গায়ে মারের দাগ। সিনু সহ বাকিদের পুলিশ বেদরম মারছে। এটা দেখে পুষ্পা খেপে যায় এবং সবাইকে নিয়ে যেতে চায়। তখন পুলিশরা অনেক করে বলে, যদি আপনি এমনটা করেন তাহলে আমাদের চাকরি থাকবে না। কিছুক্ষণ পরে শেখাওয়াত থানায় এসে দেখে কেউ নেই, একজন কনস্টেবল শুধু দাঁড়িয়ে আছে। তারপর শেখাওয়াত সেই কনস্টেবলের কাছে পুরো বিষয়টি জানতে পারে যে পুষ্পা লকআপ থেকে সব আসামি ছাড়িয়ে নিয়ে গেছে। পরদিন পুষ্পার এলাকায় রাজ্যের সিএম এসেছে। তার সাথে দেখা করতে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হচ্ছিল পুষ্পা যাওয়ার আগে শ্রীভাল্লি তাকে বলে, সিএম এর সাথে দেখা করতে যাচ্ছ ভালো কথা, কিন্তু তার সাথে একটা ছবি তুলে এনো, যাতে আমি সবাইকে বলতে পারি আমার স্বামী সিএম এর সাথে চলাফেরা করে। এরপর পুষ্পার সাথে সিএম এর দেখা হয়। সেখানে এমএলএ সিদ্দাপ্পাও ছিল। সিদ্দাপ্পা এখানে এসেছিল একটা মন্ত্রিত্ব চাইতে এবং এসপি ভানোয়ার সিং শেখাওয়াতের ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে, কিন্তু পুষ্পা সাফ জানিয়ে দেয় শেখাওয়াত এখানেই থাকবে। তাকে ট্রান্সফার করালে লোকে ভাববে পুষ্পা ভয় পেয়েছে। এরপর এমএলএ সিদ্দাপ্পা পুষ্পাকে সিএম এর সাথে পরিচয় করিয়ে দেয়। পুষ্পা তখন তার সাথে একটা ছবি তুলতে চায়, কিন্তু সিএম কোনোভাবে রাজি হচ্ছিল না। পুষ্পাকে সিএম এর সাথে ছবি তুলতে না দেওয়ায় পুষ্পা বাইরে চলে আসে। এরপর সিদ্দাপ্পা পুষ্পাকে বলে, তুমি কিছু মনে করো না। তখন পুষ্পা বলে, আমার বউয়ের অনেক শখ ছিল সিএম এর সাথে আমি ছবি তুলবো, কিন্তু সেটা হলো না, তোমাকে আমি সিএম বানাবো। পুষ্পার মুখে এমন কথা শুনে সিদ্দাপ্পা চুপ হয়ে যায়। তারপর সিদ্দাপ্পা বলে, সিএম হওয়া মুখের কথা নয়, সিএম হতে কমপক্ষে 100 কোটি টাকা লাগে। এত টাকা কই পাবো আমি? শুনে পুষ্পা জানায়, আমি আপনাকে 500 কোটি টাকা দিব, কিন্তু পরবর্তীতে সিএম তোমাকেই হতে হবে। তারপরে তোমার সাথে ছবি তুলে আমি আমার বউকে বার্থডে গিফট করব। পুষ্পার কথায় সিদ্দাপ্পা রাজি হয়ে যায়। তারপর সে হাইকমান্ডের সাথে কথা বলতে চায়। পরদিন সিদ্দাপ্পা প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে আসে, ইনি পার্টির হাইকমান্ড। তারপর প্রতাপের ফোনে তার ভাই সুভা রেড্ডির কল আসে। সে জানায় একজন 5 কোটি টাকা নিয়ে এসেছে আপনার সাথে কথা বলতে। তারপর পুষ্পা প্রতাপ রেড্ডির সাথে কথা বলে, তাকে
সিদ্ধাপ্পাকে বলে টাকা যত লাগে আমি দেব, কিন্তু সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে দেন। সিদ্ধাপ্পাকে সিএম বানানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন, তাই পরদিনই পুষ্পা দুবাই চলে আসে। দুবাই গিয়ে অমিত নামের এক শেখের সাথে সে দেখা করে। তারপর তার সাথে লাল চন্দন কাঠের ডিরেক্ট ডিল হয়। অমিত জানায় তার 2000 টন লাল চন্দন কাঠ লাগবে। পুষ্পার সাথে তার 5000 কোটি টাকার একটা ডিল হয়। তারপর পুষ্পা পুরোদমে শ্রমিক লাগিয়ে লাল চন্দন কাঠ সংগ্রহ করতে থাকে। এদিকে পুলিশ অফিসার শেখাওয়াত পুষ্পার পিছু লেগে থাকে। পুষ্পা শেখাওয়াতকে বলে আর 5 দিন পর ভোরবেলায় 2000 টন লাল চন্দন বর্ডার পার করব, তুই পারলে আমায় ঠেকা, এক পিস লাল চন্দনও তুই ধরতে পারবি না। পুলিশ অফিসার শেখাওয়াত পুষ্পার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং সে প্রতিটা বর্ডারে চেকপোস্ট স্থাপন করে। প্রত্যেকটা বর্ডার থেকে বিভিন্নভাবে গাড়িগুলো চেক করা হয়। এরপর শেখাওয়াত খেয়াল করে নদীতে কোনো পানি নেই। তখন ওরা আর বুঝতে বাকি থাকে না পুষ্পা ট্রাকগুলো নদীর ভেতর দিয়েই আসবে। তাদের সব পুলিশদেরকে নদীর দিকে যেতে বলে। তারপর দেখা যায় কয়েকশো ট্রাক নদীর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল আর তাদেরকে গাইড করছিল পুষ্পা। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ ওরা খেয়াল করে পুলিশ এসে পড়েছে। তারপর সাথে সাথে এটা জানায় পুষ্পাকে। সবকিছুর জন্যই পুষ্পা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। জায়গায় ট্রাক দিয়ে পুলিশের রাস্তা আটকায়, আবার কোনো জায়গায় হাতি দিয়ে সব পুলিশের রাস্তা আটকে ফেলে। পুষ্পা আর শেখাওয়াত তার গাড়িও এক জায়গায় আটকে দেয়। সে দৌড়ে যেতে থাকে। হঠাৎই অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায়। সেই গরুর গাড়িগুলো দিয়ে রাস্তা আটকায়। ঠিক তখনই ওখানে লাল চন্দন ভর্তি ট্রাকগুলো চলে আসে। তখন পুষ্পা সব ড্রাইভারকে গাড়ি থেকে পালিয়ে যেতে বলে। তখন শেখাওয়াত সবগুলো গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। পরদিন অনেকগুলো নিউজ চ্যানেল থানায় আসে এবং শেখাওয়াতকে জিজ্ঞেস করে কিভাবে এত বড় পাচার আটকালো। সে সেই কাহিনী বলতে থাকে। এদিকে সিনু হঠাৎই খেয়াল করে এগুলো লাল চন্দন না। তখন শেখাওয়াত চিন্তা করতে থাকে তাহলে 200 টন লাল চন্দন কোথায় গেল। ঠিক তখনই বাইরে অনেকগুলো গরুর গাড়ির আওয়াজ শুনতে পায়। শেখাওয়াত বাইরে যেতেই দেখে পুষ্পাকে। তখন সে বুঝে যায় কিভাবে পার করছে লাল চন্দন। ওই সকল গরুর গাড়ি বানাতে ব্যবহার করা হয়েছিল লাল চন্দন। তারপর শেখাওয়াত সিএম এর সাথে দেখা করে। সিএম এর সাথে দেখা করে পুষ্পার প্ল্যান গুলো বলে যে সিদ্ধাপ্পাকে পরবর্তী সিএম বানাতে চায় পুষ্পা, তাই যে কোনো মূল্যে এই 2000 টন লাল চন্দন জব্দ করতে হবে। তারপর সিএম এর কাছ থেকে অন্য রাজ্যে প্রবেশের পারমিশন নিয়ে নেয়। অন্যদিকে এই লাল চন্দনের কাঠগুলো একটা জায়গা থেকে তারা শ্রীলঙ্কাতে পাঠানোর প্ল্যানিং করেছিল, তাও আবার নৌকার সাহায্যে, কারণ সেই জায়গাটা থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে ছিল। এখানে শেখাওয়াত খবর পেয়ে চলে আসে, কিন্তু সে নৌকাগুলো সার্চ করার পরও কোনো লাল চন্দন পায় না, কারণ সমস্ত কাঠগুলো ছিল পানির নিচে। এজন্য সে পাগলের মতো বোটগুলো ফলো করা শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই সমস্ত মাল বর্ডার ক্রস করে শ্রীলঙ্কায় পৌঁছে যায়। এরপর মাল ডেলিভারি হওয়ার পরে পুষ্পার কাছে চলে আসে কোটি কোটি টাকা। এরপর টাকাগুলো সোফার মধ্যে ভরে বিভিন্ন এমএলএর কাছে পাঠিয়ে দেওয়া হয়। মানে এই সমস্ত টাকা দিয়ে বিভিন্ন এমএলএ কে কিনে নেয় পুষ্পা, যাতে করে পরবর্তী সিএম তার ইচ্ছা মতো বানাতে পারে। আর এদিকে শেখাওয়াতের অবস্থা ছিল প্রচন্ড রকমের খারাপ, কারণ একে তো সে কোনো কিছুই ধরতে পারেনি, তার উপরে এখন পুষ্পা পেয়ে গেছে অনেক টাকা। তার ট্রান্সফার সময়ের ব্যাপার মাত্র, এজন্য সে প্রচন্ড রেগে যায়। তারপর সে তার জব্দকৃত নকল লাল চন্দনে আগুন ধরিয়ে দেয়। তারপর সেখানে বিশাল একটা ব্লাস্ট হয়। শেখাওয়াতের সেখানে মৃত্যু হয়ে যায়, যদিও আমাদেরকে বলা হয় না যে তার মৃত্যু হয়েছে। এর কয়েকদিন পর আমরা দেখতে পারি সিএম পুরোপুরি বদলে গেছে। এখন সিদ্ধাপ্পা সিএম হয়ে গেছে, তাও শুধুমাত্র পুষ্পার কারণে, কারণ পুষ্পা সেই সমস্ত টাকাগুলো দিয়ে সমস্ত এমএলএ কে তার পক্ষে কিনে নিয়েছিল, আর এই জন্যই সিদ্ধাপ্পা সিএম হয়ে গেছে। তারপরে বর্তমান সিএম মানে সিদ্ধাপ্পা নিজেই চলে আসে পুষ্পার বাড়ি। পুষ্পার বাড়ি আসে, সে তার সঙ্গে খাবার দাবার করে এবং ফটো ক্লিক করে, আর সেই সাথে শ্রীবাল্লিকে বলে আজ তোমার জন্যই আমি সিএম হতে পেরেছি। আর ওই দিনই শ্রীবাল্লি মানে পুষ্পার স্ত্রীর জন্মদিন ছিল। জন্মদিনে স্ত্রীকে সিএম এর সাথে ছবি তুলে গিফট করার কথা ছিল, অথচ আজকে সেই সিএম নিজের বাড়িতে এসেছে। এজন্য শ্রীবাল্লি খুব খুশি হয়। এরপর শ্রীবাল্লির ভাবি অর্থাৎ মুরালির ওয়াইফ তাকে জানায় তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা তাদের কাছে 2 কোটি টাকা দাবি করেছে। তারা যদি টাকা না দেয় তাহলে তাকে হত্যা করার হুমকি দিয়েছে। এটা শোনার পর পুষ্পা প্রথমেই চলে আসে সাংবাদিকদের কাছে, আর এখানে লাইভে এসে তাদের সবাইকে বলে যে যারাই আমার ভাতিজিকে কিডন্যাপ করেছে তাদেরকে আমি ক্লিয়ার একটা কথা বলতে চাই, যদি আমার ভাতিজির কোনো কিছু হয়ে যায় তাহলে তাদের কাউকে আমি ছাড়বো না, আর পরবর্তী 1 ঘন্টার মধ্যে যদি তাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তাদের মাফ করে দিবে কিনা এটা চিন্তা করে দেখবে। এরপর আমরা জানতে পারি এই সমস্ত ব্যাপারটা সেন্ট্রাল মিনিস্টারও জানতো। মূলত ওই কিডন্যাপটা করেছে সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে। এরপর সেন্ট্রাল মিনিস্টার সিদ্ধাপ্পার মাধ্যমে পুষ্পার সঙ্গে কথা বলতে চায়, যাতে পুষ্পা ডাইরেক্টলি কোনো অ্যাকশন না নেয়। তবে পুষ্পা তাদেরকে সরাসরি এই ব্যাপারে বলে দেয় যে আমি সেন্ট্রাল মিনিস্টারকেও গোনায় ধরি না এবং সিএম কেও
মুখেও গোনার টাইম নাই। যদি আমার ভাতিজির সাথে কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না। এরপর সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছ থেকে 10 কোটি টাকা চায় আর পুষ্পাকে বলে এখানে একা আসতে। এরপর পুষ্পা এখানে একা হেলিকপ্টার নিয়ে চলে আসে। তবে সে আসার সঙ্গে সঙ্গেই সে শটগান দিয়ে তাদের সবার উপর ফায়ারিং শুরু করে দেয়। তবে একটু পরে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা তাকে বলে যে তোমার ভাতিজির উপরও গান পয়েন্ট করা আছে। তখন পুষ্পা কোনো উপায় না পেয়ে গানটি তাদেরকে দিয়ে দেয়। সেই সুযোগে তারা পুষ্পাকে আচ্ছা রকমের দোলায় দেয়। তারপর পুষ্পার হাত পা সরাসরি দড়ি দিয়ে বেঁধে তাকে ঝুলিয়ে দেওয়া হয় এবং পুষ্পার ভাতিজিকে নষ্ট করার ট্রাই করা হয়। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুষ্পার মাথাটাই গরম হয়ে যায়। সে উড়ে উড়ে সবাইকে পেটানো শুরু করে এবং মুখ দিয়ে কামড়ে তাদেরকে ছিঁড়ে ফেলে। আসলে এটাই ছিল পুষ্পা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিন। এই সিনটাই মূলত পুষ্পা সিনেমাকে হিট করতে অনেকটাই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে। এই অ্যাকশন সিনটা এতটাই ভয়ঙ্কর হয় যে এটা দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এরপর সেন্ট্রাল মিনিস্টারের ভাই তার ছেলেকে বাঁচানোর জন্য সেখানে আসে, কিন্তু পুষ্পা তার ছেলে এবং তাকে দুজনকেই শেষ করে দেয়। এই খবর সেন্ট্রাল মিনিস্টার পাওয়ার পর সেন্ট্রাল মিনিস্টারের মাথা গরম হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি পরদিন সকালবেলায় যখন পুষ্পা তার বাসায় ছিল তখন তার সঙ্গে মিট করার জন্য মুরলী চলে আসে। আসলে মুরলী তার সমস্ত ভুলটা বুঝতে পেরেছে, এজন্য এখানে এসেছে। এর কিছুদিন পরেই কাবেরীর বিয়ে, আর সেই বিয়েতে পুষ্পাকে ইনভাইট করা হয়। কাবেরী তাকে জানায় সে না আসলে সে বিয়ে করবে না। এরপর শ্রীপাল্লি দেখে বিয়ের দাওয়াতের জন্য যে কার্ডটি দেওয়া হয়েছিল সেই কার্ডের উপরে পুষ্পার মায়ের নাম এবং বাবার নাম ব্যবহার করা হয়েছে। এটা দেখে পুষ্পা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং সে চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে। চারপাশের মানুষ গোল হয়ে যায় তাকে থামানোর জন্য, কারণ এতদিনেও পুষ্পাকে এমন করে কাঁদতে কেউ দেখতে পায়নি। এরপর পুষ্পা সবাইকে মাফ করে দিয়ে কাবেরীর বিয়েতে চলে আসে। সবাই মিলেমিশে বিয়ে উদযাপন করতে থাকে। এদিকে সেন্ট্রাল মিনিস্টারের ঘরের মধ্যে ছিল শোকের ছায়া, কারণ তার ভাই ও ভাতিজা মৃত্যুবরণ করেছে। তাদের শোক পালনের সময় সেন্ট্রাল মিনিস্টারের কাছে একটা পার্সেল নিয়ে আসে, আর যখন এই পার্সেলটা তাকে দিয়ে সে চলে যায় তখন আমরা দেখতে পারি পাহাড়ের উপর থেকে কেউ একটা রিমোট টিপ দিয়ে এখানে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। কিন্তু সেই লোকটা কে ছিল তা আমাদের দেখানো হয় না। যেহেতু পুষ্পা 3 আসবে হয়তোবা সেখানে আমরা জানতে পারবো সে কে ছিল। পুষ্পা 2 এর গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।